আজকে 9ই জুন 2024 আর আজকে আমরা এখান থেকে এই কেদারনাথ থেকে বেরিয়ে যাব চোপতার দিকে। তো আমাদের একজন একটু অসুস্থ হয়েছে, তো তাকে ট্রিটমেন্ট করাবার জন্য আমি এখানে মেডিকেলে এসেছি। দেন আমরা চোপতার দিকে বেরিয়ে যাবো। দেন চোপতার থেকে আমরা যাবো তুঙ্গনাথ ও চন্দ্রশিলা, আমরা ট্রেক করবো। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে ভিউ, আমার পিছনের ভিউ। কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এই ভিউটা দেখা যাচ্ছে। মানে আমরা ঘুম থেকে উঠে দেখছি প্রচন্ড পরিমাণে বরফ, আর আমরা কালকে বৃষ্টির মধ্যে পড়েছিলাম, যার কারণে মানে কম বেশি সবারই শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য একটু বেশি হয়েছে। দেখা যাক তাকে সুস্থ করে কতক্ষণ আমরা বেরোতে পারি। আমরা কালকে এই ট্রেনটা ছিলাম, যার মূল্য বাবদ এখানে নেওয়া হয়েছে 2,500 টাকা। আর এদের প্রসেস হচ্ছে 3-4খানা টেন্ট করা আছে, সেখানে ল্যাট্রিন পটি হয় এবং একটা রয়েছে বাথরুম, যেটা এইখানে রয়েছে, এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, আর এখান থেকে তোমরা গরম জল পেয়ে যাবে, কিন্তু গরম জলের জন্য এক্সট্রা চার্জ। তোমরা যদি কেউ স্নান করো এখানে এসে, তার জন্য 1 বালতি জল দেওয়া হয়, তার মূল্য বাবদ এখানে 100 টাকা ধার্য করা হয়। তো তোমরা এদের সঙ্গে আগে জিজ্ঞাসা করে নিও কি কি ফেসিলিটি আছে না আছে, কি কি দেওয়া হয় না হয়। কম বেশি অনেক টেন্ট আছে, তোমরা সেটা বার্গেনিং করে এবং দেখে নিয়ে নিও। প্রথমেই তোমাদের হিটার দেওয়া হবে ঢোকার সঙ্গে সঙ্গে, এন্ট্রি করবার সঙ্গে সঙ্গে। তো অসুবিধা তোমাদের তেমন একটা হবে না। তো আমরা কালকে এখানে ছিলাম, এখানে কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা জানো। তো বরফ পুরো আমাদের যে প্লাস্টিক, তাঁবুর যে প্লাস্টিক, সেই প্লাস্টিকের উপর বরফ জমে গেছিল, কিন্তু হিটারের জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তা আমাদের একজন অসুস্থ হয়ে গেছে, এখন ফিট হয়ে গেছে, কারণ আমরা ভিজে এসেছিলাম, প্রচন্ড পরিমাণে ভিজে গেছিলাম বৃষ্টিতে। যাই হোক, তো আমরা আজকে বেরিয়ে যাব, এখান থেকে যাব গৌরীকুণ্ড, এবং গৌরীকুণ্ড আমাদের আবার সেই একই পথ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। অসুস্থ হয়ে গেছে, কারণ কেমন আছো তুমি এখন? 3 ঘন্টার জার্নিটা না খুব ঠান্ডা ছিল। 3 ঘন্টা জার্নি বলতে আমরা যে রুমটা খুঁজে পাচ্ছিলাম না, ওই কারণে খুব শরীরটা খারাপ লেগে যায়। বৃষ্টি যে পরিমাণে, আর হাওয়াটাও খুব খুব বেশি পরিমাণে হাওয়াটাও ছিল, ওই কারণে শরীরটা খুব খারাপ লেগে গেছে। কালকে আমরা ট্রেনটা খুঁজে পাইনি, প্রায় 3-3.5 ঘন্টা আমাদের শুধুমাত্র এই এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে, তার মধ্যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, যার কারণে ঠান্ডা গরমটা লেগে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে। এখন পুরো ফিট তো, ঠিক আছে, যেতে পারবে। পিট্টু কিছু লাগবে, ওইসব কেউ যায় না, ওইসব যারা পাপি তারা যায়। বুঝেছো, শরীর অসুস্থ, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, পায়ে হেঁটেই যাবে, এর কন্ডিশন। কোনো রকম ঘোরা না, কারণ পশুদের ক্ষতি করে কোনো লাভ নেই, ঠিক আছে। আর পিট্টু একটা মানুষ বাপরে, যেভাবে নিয়ে আসে, মানে দেখতে কষ্ট হয়। এরা বাচ্চা তো ঠিক আছে, কিন্তু বড় মানুষদের খুবই, বুঝতে পেরেছো? তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমরা পায়ে জোর নিয়ে তারপরে এসো, নাহলে হেলিকপ্টারে। বাবা কেদারকে বিদায় জানিয়ে এরপর আমরা রওনা দিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। শর্টকাট অ্যাটেন্ড করলাম, যার কারণে 4.5-5 কিলোমিটার আমরা 15 মিনিটে কমপ্লিট করে ফেললাম। তো এখনো অনেকটা পথ, তো দেখা যাক যতটা শর্টকাট পারবো আমরা করার চেষ্টা করব, দেখা যাক কতটা কি যাওয়া যায়। কিন্তু যখন আমরা দেখছি যে এই উপরে আমরা ছিলাম, দারুণ লাগছে, মানে এই উপরটা, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, বরফের চাদরের আবরণে পাহাড়, সেই পাহাড় উপরে ছিলাম আমরা। এখানে কেদার রয়েছে, আর সেখান থেকে আমরা এখানে 5 কিলোমিটার এলাম মাত্র 15 থেকে 20 মিনিট, তাও হয়েছে কিনা সন্দেহ। তো গাইস চলো দেখা যাক সামনে কতটা কি শর্টকাট পাওয়া যায়। 2013 সালে সুনামিতে যেভাবে পাহাড়ের ক্ষতি হয়েছিল, তা এই সমস্ত জায়গাগুলি দেখলেই বোঝা যায়। শোনা যায় এখানেই কোনো এক জায়গায় রাস্তা ছিল, যা উপরে উঠবার পথ অনেক সহজ হতো, কিন্তু বর্তমানে তা এখন ধ্বংসস্তূপে। আর এই জন্যই হয়তো বর্তমানে মাইল ফলকগুলো তেমন সঠিক পথ বলতে পারে না। আমরা 8:30টার সময় ট্রেক শুরু করেছিলাম, আর এখন বাজে 11:30, অর্থাৎ আমরা 3 ঘন্টা ট্রেক করলাম। তার মধ্যে আমরা 1 ঘন্টা রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। তো 2 ঘন্টায় প্রায় 9 কিলোমিটার আমরা চলে এসেছি নিচের দিকে, আরও মোটামুটি 21 কিলোমিটার বাকি। এই পাহাড় থেকে আমাদের এখন ওই পাহাড়ে যেতে হবে। প্রচণ্ড ট্রাফিক জ্যাম রয়েছে, তার মধ্যে উপরে রয়েছে পিট্টু, ঘোড়া, পালকি। আমরা যতটা পারছি শর্টকাট নেওয়ার চেষ্টা করছি।
আমরা রামবাড়া ব্রিজে এখন দাঁড়িয়ে, আর এই রামবাড়া ব্রিজের নিচ থেকেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। তো এই রামবাড়া ব্রিজই ডিভাইড করে এই পাহাড় এবং এই পাহাড়ে বাবা কেদারনাথের মন্দির, আর এই পাহাড়ে উঠে এখন আমরা যাব গৌরীগঞ্জ। তারপর সেখান থেকে গিয়ে চোপতা, এবং চোপতা ভ্যালি থেকে আমরা রাত 2টা নাগাদ চেক করা স্টার্ট করব, এবং তোমরা কালকে দেখতে পাবে তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা মন্দির। গাইজ, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই। আমরা সোনপুরের থেকে বেরিয়ে গেলাম, আর এদিকে অলরেডি সন্ধেও নামতে শুরু করে দিয়েছে। আমরা সোনপুরে পৌঁছলাম সবাই প্রায় 4টে বাজে তখন, কিন্তু ড্রাইভার আসতে লেট করেছে আরও 1.5 ঘন্টা। আবার এসে বলছে নাকি কোন গ্যারেজে দাঁড়িয়ে নাকি গাড়ির কাজ করাতে হবে। তো মনে হচ্ছে না আজকে আমরা চোপতা যেতে পারবো। তেমন হলে আমরা আজকে উখিমঠে থেকে যাব, দেন সকালবেলা উখিমঠ দর্শন করে আমরা 10টা 10:30 নাগাদ আমরা বেরিয়ে যাবো তুঙ্গনাথের দিকে। এরপর সকাল হতেই আমরা চলে এলাম উখিমঠে, অর্থাৎ ওমকারেশ্বর মন্দিরে, যেখানে শীতকালীন সময়ে পঞ্চকেদারকে একসাথে রাখার প্রচলন ছিল। তবে বর্তমানে এখানে কেদার ও মধ্যমহেশ্বরের বাবাকেই রাখা হয় শীতের 6 মাস। তবে উখিমঠের নামটি নিয়ে একটি ইতিহাস রয়েই গেছে। আমি এখন উখিমঠে সেই জায়গাতে রয়েছি যেখানে শীতের সময় যখন পুরো কেদারনাথ মানে পঞ্চকেদার যে মন্দিরগুলো পুরো বন্ধ হয়ে যায়, তখন পঞ্চকেদার অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, মধুমেশ্বর, কল্পেশ্বর এই পঞ্চকেদারকে রাখা হয় এই উখিমঠ মন্দিরে। উখিমঠের বিশেষত্ব এই যে 6 মাস পরে আবার যখন মন্দিরের দ্বার খোলে তখন এখান থেকে ডলি নিয়ে আবার যায়। অসাধারণ দৃশ্য সেই সময়। তো সেই সময় যদি তোমরা আসতে চাও আসতে পারো, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, কিন্তু দারুণ লাগে, দারুণ সুন্দর। এই মন্দিরেই পঞ্চকেদারকে রাখা হয়, ভাবতে পেরেছো? আর আমি এখন এই উখিমঠে সেই মন্দিরে, দারুণ অনুভব হচ্ছে, দারুণ। হিন্দু মাইথোলজি থেকে জানা যায়, বানাসুরের দম্ভ নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা যখন একাধিক হাত কাটতে থাকেন, তখন বানাসুর মহাদেবের কাছে অনুরোধ করে তার অবশিষ্ট হাত রক্ষা করে। কিন্তু শর্তানুসারে কন্যা উষার সাথে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ দিতে বাধ্য হন। ফলে উষা প্রতিগৃহে চলে গেলে শোকগ্রস্ত পিতা তার এই এলাকার নাম রাখেন উষা মঠ, বর্তমানে যা উখিমঠ নামে পরিচিত। আর এও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের সাক্ষাৎ ঠিক এখানেই হয়েছিল। ভেতরে ফটোগ্রাফি কোনো রকম অ্যালাউ না থাকায় আমি কোনো রকম ভিডিওগ্রাফি করলাম না। তো বাইরের যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি সেটুকুনি দেখালাম। যে জলগুলো বাবার মাথায় ঢালা হচ্ছে, এই জলই কি আবার এখানে এসে জমা হচ্ছে, এবং সেই জল থেকে কল করা হয়েছে, সেই জলই পড়ছে। যখনই ঘটিতে পড়া হচ্ছে তখন দুধে আকারে দান করছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাচ্ছে পুরো পরিষ্কার। আশ্চর্য।
আর এরপরই চলে এলাম এখানকার এক বিখ্যাত লস্যির দোকানে। আরো বেশ ভালো। দাদা আমাকে এই পাতা দিল, আমি জানি না এখন কি পাতা, দাদাও বলছে না যতক্ষণ না না আমি এই পাতাটা খাও, বুঝতে পারছি না এটা কি পাতা। टॉक टॉक क्या पत्ते? चटनी का पत्ता, चटनी का पत्ता यहाँ पर मिलते हैं? ये कहाँ लगता है? चटनी बनती है, चटनी बनते है? कौन सा चटनी? अभी बनाऊंगा थोड़ी देर में। ये इसका इसका साथ और क्या डालना है? धनिया, पुदीना, अदरक, अच्छा टमाटर अच्छा और बाकी और यहाँ की जड़ी बूटी अच्छा। आपको दिखाऊंगा। এই একটা কার্ড, এটা কোনো গ্যাস হবে না। ये देखिए दान में चढ़ाई लो। आधा टाइप क्या बोलते हैं? और जड़ी बूटी कौन सा पेड़ का? हिमालय में होता है, हिमालय में। मेरा नाम क्या है इसका? इसका बोलेंगे चोरू। चोरू चोरू চরু চরু গাছের ডালের ভাঙা, টেস্ট পুরো আলাদা। বলছে নাকি এটা কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না, তাই তো? গ্যাস অম্বল নেই ওটা, इससे गैस গ্যাস নেই ওটা। পাহাড়ে এলে এই সমস্ত জিনিস অনেক কিছু পাবে, যাতে শরীরের মেডিসিন লাগবে না, এগুলি মেডিসিনের কাজ করবে। দাদার সঙ্গে দেখা হয়ে, দাদা এখানে এখন আলু পকোড়া ভাজছে, তো আলু পকোড়া একটু টেস্ট করব। চাটনি দিয়েছে আলু পকোড়ার সাথে। শুধুমাত্র আলু পকোড়া নয়, সাথে গাছটা মিশিয়ে, পাতা মিশিয়েছে, যে পাতা একটু আগে দেখালাম, দারুণ লাগে খেতে। মঠের মন্দিরের উপরে আর একটা মন্দির আছে, আর সেটা হচ্ছে ধলাগিরি ওষা মঠ। আজকে আমরা এটাই দর্শন করব। তো আমাদের উপরে একটুখানি হেঁটে তারপর যেতে হবে ধলাগিরি ওষা মঠ। জঙ্গলের মধ্যে থেকে রাস্তা দেখো, আর তার মধ্যে আমাদের পথ দেখাবার জন্য এক সাথী চলে এসেছে। কিরে ওই যাবি না? চল চ চ আগে চ। লেজটা কিন্তু বিরাট। আর এই যে আঞ্জির গাছ, এই ধলাগিরি ওষা মঠে আসার পথে এত আঞ্জির গাছ দেখছি যে মনে হচ্ছে কেউ যদি নিয়ে গিয়ে আমাদের কলকাতার মতো জায়গায় যদি কেউ বিক্রি করে, সে লাখপতি হয়ে যাবে। মানে হিমালয় এত সুন্দর, মানে এখানে ওষুধ পশুধ বোধহয় খায়ও না, এত পরিমাণে মানে ঔষধি গাছরা রয়েছে এখানে। দারুণ দৃশ্য। ওফ, পুরো উখিমঠ এরিয়া এখন আমাদের চোখের সামনে। অসাধারণ। লিটারেলি আমি যেখানে রয়েছি সেখানে তন্ত্র সাধনা হয়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, সদ্য ভেড়া মানে বলি হয়েছে বোধ হয়, পুরো টাটকা, কিন্তু কোনো স্মেল নেই যদিও। দেখো এখানে বলি হয় বলে মনে হচ্ছে, জানি না, শিওর নই, তবে বলি হয়েছে বলেই এর মাথাটাকে ঝোলানো হয়েছে। ওইখানে আর একটা রয়েছে, এইখানে আর একটা রয়েছে, এছাড়াও রয়েছে এখানে যজ্ঞ করার জায়গা। কি জায়গায় আছি আমরা!
ও মাই গড। তো গাইজ আমরা আজকে চলে যাব চোপতাতে, আর চোপতা থেকে আমরা চলে যাব আজকেই তুঙ্গনাথে। কালকে আমরা ভোর ভোর আমরা চন্দ্রশিলা ট্রেক করব, দেন তারপরে আমরা চলে যাব আবার হরিদ্বারে। তো চলো এবার আমরা আমাদের হোটেলে যাব, দেন তারপরে আমরা যাব চোপতায়। আঞ্জির গাছ থেকে পারলো কান্তদা, তো এগুলো শুকিয়ে খায়। তো আমি ফাটিয়ে একটুখানি খেলাম, ভালো লাগলো না, কিন্তু শুকিয়ে খাই। তো তার দাম আমাদের ওখানে কলকাতায় প্রায় 800-900 টাকা করে প্যাকেটিং বিক্রি হয়, প্রায় 10 টাকা করে পিস বিক্রি হয়। তো শখানেক থাকে, 800-900 টাকা করে দাম নেয়। এই ফল দারুণ, পাহাড়ে এসে এরকম জড়িবুটি গাছ প্রচুর পাওয়া যায়, প্রচুর। আমরা তো নাম জানি না, কিন্তু প্রচুর পাওয়া যায়। এই উখিয়া মঠে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। তো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম দিয়ে দেবো এবং তাদের ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে 1000, 1500, 2000, 2500 পর্যন্ত রুম আছে। এছাড়াও এর বাইরেও রয়েছে প্রচুর কাম রেস্টুরেন্ট আছে। তোমরা এখানে একটুখানি বার্গেনিং করে নিও, বার্গেনিং করে তারপর তোমরা রুম বুক করবে। রয়েছে রুদ্রাক্স, যেখানে রুম ও টেন্ট দুটোই অ্যাভেলেবেল। এছাড়া রয়েছে কেদারখড়ম হোমস্টে, এছাড়া ভাটিয়া হোমস্টে, ও রয়েছে হিমালয়ান হাউস হোমস্টে, ও রয়েছে মাতাধারা। আমরা কালকে উখিয়া মঠে মাতাধারাতে ছিলাম। তো এখানকার রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু এখানে খাবারের কোয়ালিটি একটুও ভালো না। তো এদের বারংবার বলার পরেও সেটা চেঞ্জ করেনি। উপরন্তু তারা বলছে যে ইস টাইম পে कैसे খানা দে सकते हैं। এদিকে আমরা 2 ঘন্টা সময় দিয়েছি এদের। যাই হোক, তো খাবারের কোয়ালিটি ভালো না, কিন্তু রুমের কোয়ালিটি ঠিকঠাক। তো আপনারা যদি উখিয়া মঠে আসেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ভালো হোটেল নিতে, যাতে এখানে খাবারের কোয়ালিটি ভালো। একটু আগেই চলে যাবেন না, একটু আগেই চলে যাবেন, সেখানে মন্দিরের সামনে অনেক হোটেল রয়েছে, সেখানে পেয়ে যাবেন। ওখানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এখনই আমরা চোপতার দিকে বেরিয়ে যাব, আর সেখান থেকে আমাদের শুরু হবে আজকে তুঙ্গনাথের ট্রেক। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে।